আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্তব্য নেই সিইসির, বললেন একদিনেই সব ভোট অসম্ভব। 40% কম ভোট পড়লে পুনর্নির্বাচনের সুপারিশ করবে সংস্কার কমিশন। দ্রুততম সময়ে নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্বাস গভর্নরের। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে না কিনলেও চলবে, ওই 10টা এগ্রিগেটরকে ব্যান করে দিলেও আমাদের কিছু আসে যায়। এবি পার্টির প্রথম কাউন্সিলে নতুন চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বিএনপি মহাসচিব বললেন জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা প্রতিহত করতে হবে। নতুন পাঠ্যপুস্তকে নেই বাকশালের ইতিহাস, আওয়ামী দোসররাই সংশোধন করায় ফাঁকফোকর রয়ে গেছে। সমালোচনা রিজভির, নতুন পণ্যে করারোপে মানুষ পড়বে চাপে। প্রায় 100টি আইটেমের উপর আপনার ভ্যাট বসিয়েছে, অল্প নয়, 1 টাকা নয়, অধিকাংশই হচ্ছে আপনার 15 টাকা, 15% বৃদ্ধি করেছে। ট্রেনের ইঞ্জিন ও কোচ সংকটে যাত্রী ও পণ্য পরিবহন ব্যাহত। ইআরটিতে ঝুলে আছে ক্রয় প্রস্তাব, অসহায় রেল কর্তৃপক্ষ। গুডস ট্রেন ইঞ্জিনের অভাবে আমরা যেটা একদিনে মনে করেন চলে যাওয়ার কথা, যেমন খুলনা থেকে পার্বতীপুর অথবা চিটাং থেকে 2 দিনে চলে যায় রংপুর, সেখানে আমাদেরকে 3 দিন 4 দিন লাগে যাচ্ছে। ক্যালিফোর্নিয়ায় এখনো নিয়ন্ত্রণহীন দাবানল, ধ্বংস 10,000-এর বেশি ঘরবাড়ি স্থাপনা। ক্ষতিগ্রস্ত হলেও এগিয়ে আসছেন হলিউড তারকারা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত নিবন্ধিত সকল রাজনৈতিক দল নিয়েই নির্বাচন হবে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে সিলেট সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও আগামী নির্বাচন নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় সিইসি বলেন, একদিকে সকল স্থানীয় সরকার নির্বাচন একদিনেই সম্ভব নয়। প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। সভায় আঞ্চলিক ও বিভাগীয় নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছেন। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়, এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবে। জাতীয় সংসদ নির্বাচনে 40% কম ভোট পড়লে ওই আসনে নির্বাচন বাতিল বা পুনরায় নির্বাচন করার সুপারিশ করতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ক্ষমতার ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তনেরও প্রস্তাব করা হবে। নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, জানিয়েছেন সংস্কার কমিশনের সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জনপ্রতিনিধিদের ভোটে। লাভলি বিথি রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিগত 3টি সংসদ নির্বাচন ভোটার উপস্থিতি ও ভোটের হার ছিল প্রশ্নবিদ্ধ। 2014 সালের নির্বাচনে 153টি আসনে ভোট হয়নি, বাকি 147টি আসনে ভোটার হার দেখানো হয়েছিল 40%। রাতের ভোট হিসেবে বিতর্কিত একাদশ সংসদ নির্বাচনে ভোটের হার ছিল 80%, আর দ্বাদশ সংসদ নির্বাচনে 41.8%। কাগজে কলমে ভোটের এই হার দেখানো হলেও বেশিরভাগ ভোটারই ভোট দিতে পারেনি। তাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি ওঠে। সে অনুযায়ী নির্বাচন সংস্কার কমিশন ইসিকে শক্তিশালী করা সহ ভোট বাতিলের ক্ষমতা, নির্বাচনে আদালতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ, আরপিওতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা তৈরি করেছে। প্রস্তাবনায় থাকছে ভোটের হারের নির্দিষ্ট করার বিষয়টিও। না ভোট যদি বিজয়ী হয় তাহলে সেখানে আবার বাই ইলেকশন দেওয়া, তো পুরো ভোট ওই আসনে বাতিল হয়ে গিয়ে বাই ইলেকশন দাও, একটা সার্টেন পার্সেন্টেজ অফ ভোট
ভোট আসতে হবে, তা না হলে ভোট বর্জন করছে কেন মানুষ এখানে, সেটাও একটা ব্যাপার আছে। তো সেরকম আমরা একটা পার্সেন্টেজ চিন্তা করছি, কয়েকটা পার্সেন্টেজ নিয়ে কথা হচ্ছে। শুধুমাত্র যে আসনে নির্দিষ্ট পরিমাণ ভোটের কম ভোট পড়বে সেখানে ভোটটি বাতিল করে পুনর্নির্বাচন দেওয়ার কথা ভাবা হচ্ছে, বা এরকম একটা প্রস্তাবনা থাকতে পারে। পার্সেন্টেজ আনুমানিক কেমন হবে? 40 বা 50%। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সংস্কারের প্রস্তাবও করবে কমিশন। সদস্যরা বলছেন, রাষ্ট্রপতি পদ নিরপেক্ষ হলেও দলীয় ব্যক্তিকে নির্বাচিত করায় স্বজনপ্রীতি এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নিয়ন্ত্রণে নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের সুপারিশ করবে সংস্কার কমিশন। প্রার্থী মনোনয়ন নির্দলীয় হতে হবে, তারপরে হচ্ছে গিয়ে পদ্ধতি। সুতরাং সব দিক থেকেই, এবং এটার মূল কারণ হচ্ছে গিয়ে চেকস অ্যান্ড ব্যালেন্সটা বাড়ানো। তো মোটামুটি 60-65 হাজারের একটা ইলেকটোরেট কলেজ সর্ট অফ, যে সব লোকালি ইলেক্টেড অফিসিয়ালস ইনক্লুডিং উপর এবং আপার হাউস এবং লোয়ার হাউসের 2/3, এটা একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটা আমরা চিন্তা করছি। এইরকম বহু রকম দলীয় নির্দলীয় অনেক রকম প্রস্তাব আছে, এগুলো আমরা সবগুলো পর্যালোচনা করছি, যাতে যারাই নির্বাচিত হয় তাদের জন্য দায়িত্ব থাকবে, ওটা পরবর্তীতে নির্বাচনের পরে যারা এই ক্ষমতায় আসে তাদের দায়িত্ব হবে সেটা বাস্তবায়ন করা। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচিত সরকার যেন পিছুটা না দেয়, এজন্য জাতীয় সনদ করার কথা জানালেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। নতুন সংসদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি যেন বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। পৃথিবীর সব দেশেই তাদের শাখা আছে, এমন সমালোচনা করলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, নির্বাচনের রোডম্যাপ আসলে নিরাপদ বোধ করবেন বিনিয়োগকারীরা, তাই দ্রুততম সময়ে নির্বাচন দিতে চায় সরকার। পররাষ্ট্র উপদেষ্টার অভিযোগ, অধিকাংশ মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম, আর সেটি ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা। দুটো তিনটে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টি ও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে, এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচন্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো। 5 মাসে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। সকালে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, প্যানিকড হওয়ার মতো কিছু হয়নি, এখনও কেন্দ্রীয় ব্যাংকে 4 মাসের রিজার্ভ রয়েছে, অর্থ পাচার বন্ধ এবং ব্যাংকিং খাতে সুশাসন ফিরে আসায় অর্থনীতি মোটামুটি স্থিতিশীল। প্রবাসে বাংলাদেশিদের রাজনৈতিক পরিচয়ের বিভাজন সবচেয়ে বড় সংকট বলে মন্তব্য করেন আহসান এইচ মনসুর। বলেন, সবাইকে বাংলাদেশের পক্ষে লবিং করতে হবে, নয়তো রাজনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়ানো অসম্ভব। টাকা নিয়ে তাদের যে ট্রেনিং কার্যক্রমগুলোকে যদি সর্বক্ষেত্রেই আছে, তা আমি মনে করি যে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমরা 7 দিন, 10 দিন, 15 দিন আমরা রাখতে পারবো। আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে না কিনলেও চলবে, ওই 10টা এগ্রিগেটরকে ব্যান করে দিলেও আমাদের কিছু আসে যায়। রেমিটেন্সের প্রবাহ আমাদের যতদিন আমাদের জনশক্তি আছে, জনশক্তি রপ্তানি আমরা করব, আমরা রেমিটেন্স তাদের কাছ থেকেই পাবো, সেটাকে আমরা সাদরে আহ্বান করব, সেটাকে ব্যবহার করার দায়িত্ব আমাদের। জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছেন, তবে তা সফল হবে না, এমনটাই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হঠকারিতা না করে নতুন বাংলাদেশ গড়তে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সকালে এবি পার্টির প্রথম কাউন্সিলের আলোচনায় তিনি ছিলেন বিশেষ অতিথি। সেখানেই তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, রাজনৈতিক পরিস্থিতি ভঙ্গুর। এমন পরিস্থিতিতে অনেকে নির্বাচন ও সংস্কার নিয়ে ভুল ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়, নির্বাচন হলে জনগণ আরও শক্তিশালী হবে মনে করেন বিএনপি মহাসচিব। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশ গড়বার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নন। এক সিদ্ধান্তে যারা 100 পণ্যের উপর ভ্যাট বাড়াতে পারে তারা মানুষের কথা বোঝে না, থিওরি দিয়ে চলে। এমন পরিস্থিতি থাকলে মানুষ সংস্কারের উপর আস্থা রাখবে না বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা শীর্ষক সেমিনারে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সে ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, বৈষম্য বিরোধী আন্দোলন হোক এবং সাধারণ ছাত্র হোক, সাধারণ টিচার হোক, যেই হোক, আমাদের এটা লিখে রাখতে হবে। এটা খুবই জরুরি। আদারওয়াইজ এই এখনই দেখেন প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে, বিদেশে তো তারা বিলিয়ন ডলার নিয়ে গেছে, প্রতিদিন ওরা প্রোপাগান্ডা ছড়ায় যে কিছু হয়নি। এটা যারা আন্দোলন করেছে তারা তালিবান, তারা ইসলামিস্ট, আপনাদেরকে এক ধরনের একটা মার্কা মেরে দিতে চাচ্ছে যাতে গ্লোবালি কনসেন্ট তৈরি করতে পারে আপনাদেরকে উপর আবার যাতে অত্যাচার করা যায়। যে কেন আপনি দেখতেছে যে এখানে যারা আন্দোলন করেছে এখানে সবাই ছিল, ছাত্রদল ছিল, লেফট ওরিয়েন্টেড স্টুডেন্টরা ছিল, শিবির ছিল, কিন্তু সে পুরো আওয়ামী প্রজেক্টটাই হচ্ছে আপনাকে মার্কা মেরে দিবে যে আপনি তালেবান, আপনি ইসলামিস্ট। এটা কেন করে সে কি জানে না যে না এখানে অন্যান্য গ্রুপ আছে, এখানে প্রোগ্রেসিভ যারা অনেক গ্রুপ আছে, এখানে বেশিরভাগ গ্রুপই তো এখানে প্রোগ্রেসিভ। কেন এটা করে? কারণ সে গ্লোবালি আবার সে যেই খেলা দিয়ে 15 বছর আপনাকে জঙ্গি বানিয়ে মেরেছে সেই খেলা সে আবার পুনরায় শুরু করতে চায়। গ্লোবালি আপনাকে, আপনার আন্দোলনটাকে সে অপদস্থ করতে চায়, আপনার আন্দোলনটাকে সে বলতে চায় যে এটা একটা মহৎ আন্দোলন না, এটা এক ধরনের ইসলামিস্ট টেক ওভার। আপনি যদি ওদের ল্যাঙ্গুয়েজগুলো দেখেন একই ল্যাঙ্গুয়েজে, তাতে হয় কি গ্লোবালি আপনি ওই একটা কনসেন্ট গ্লোবাল সবাইকে খেপিয়ে তোলা যে এদেরকে মারতে হবে। ভয়াবহ পলিটিক্স। ওরা 2008-07-08 থেকেই এই কাজটা করেছে। পুরো আওয়ামী লীগের ন্যারেটিভে এর বাইরে কোনো ন্যারেটিভ নাই। শতাধিক পণ্যের উপর কর আরোপের ঘটনা আত্মঘাতী এই মন্তব্য করলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর ফলে ইউনূস সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে মনে করে বিএনপি। জানান ভয়ঙ্কর চাপে পড়বে সীমিত আয়ের মানুষ। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন 5 টাকার জায়গায় 15 টাকা কর বসানো সরকারের ভুল নীতি। এ সময় পাঠ্যপুস্তকে সংশোধনীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের দোসররাই শেখ হাসিনার বয়ান লিপিবদ্ধ করেছেন। ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে বলেন সেনা ছাউনিতে নয়, নির্বাচিত রাষ্ট্রপতি হয়ে রমনা রেস্তোরাঁয় বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান, অথচ বইতে রাখা হয়নি বাকশাল নেতা শেখ মুজিবের একদলীয় শাসনের কথা। প্রায় 100টি আইটেমের উপর আপনার ভ্যাট বসেছে। অল্প নয়, 1 টাকা নয়, অধিকাংশই হচ্ছে আপনার 15 টাকা, 15% বৃদ্ধি করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এখনো লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীমূলক। প্লট ভাগ বাটোয়ারার চক্র থেকে বের হতেই পারছে না খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ। নিয়মনীতি নিজেদের মতো বদলে নিয়ে পানির দরে 15টি প্লট বাকিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এই তালিকায় আছেন কেডিএ কর্মকর্তা, কর্মচারী সহ স্থানীয় সংসদ সদস্য, উপসচিব, আওয়ামী লীগ নেতা। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর আবাসিক প্রকল্প ময়ূরী 2016 সাল থেকে সেখানে প্লট বরাদ্দ শুরু করে কেডিএ। তখন 3 কাঠার প্লটের প্রতি কাঠা 9 লাখ এবং 5 কাঠার প্লটের প্রতি কাঠার দাম নির্ধারণ করা হয় 9.5 লাখ টাকা। এর সাথে দিতে হবে রেজিস্ট্রি খরচ। কিন্তু শেষ 15টি প্লট বরাদ্দের আগে হঠাৎই বদলানো হয় মন্ত্রণালয়ের অনুমোদিত প্রসপেক্টাস। কেডিএ কর্মকর্তাদের জন্য প্রতি কাঠার দর নির্ধারণ করা হয় মাত্র 5 লাখ। বোর্ড সভায় নিজেদের মধ্যে ওই 15 প্লট ভাগবাটোয়ারা করা হয়। 7-8 বছর আগে আমরা নিয়েছি 9.5 লাখ টাকা করে। এখন ওটা যখন নিয়েছি তারপরে সুদ সমত 12-13 লাখ টাকা পড়ে গিয়েছে। এখন শুনতেছি যে তারা নিজেরা 5 লাখ টাকা করে নিচ্ছে। যে রেট আমার কাছে চাইছে, আমার কাছে এটা গ্রহণযোগ্য হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এরা অত্যন্ত বেশি দামে বিক্রি করছে। তারা নিজেদের কর্মচারীর মধ্যে, আমলাদের মধ্যে, এবং যেটা আপনি বললেন কিছু পুলিশের বড় কর্মকর্তা, বেঞ্জি সাহেবের মতন কর্মকর্তারাও এইখানে প্লট নিয়েছে। তারা কোন ক্যাটাগরিতে এখানে প্লট নিয়েছে?
শুধু প্লটের দাম কমানোই নয়, মর্জিমাফিক নীতিমালা বদলানোর ঘটনাও ঘটেছে কেডিএর বোর্ড সভায়। প্রেষণে নিয়োজিত কর্মকর্তারা 1 বছর চাকরির মেয়াদেই সুবিধা ভোগ করতে পারবেন, এমন সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড সভায়। এরপর তা আরেক দফায় বদলানো হয়। নতুন নীতি অনুযায়ী প্রেষণে কেডিএতে যুক্ত হলেই মিলবে প্লট। উদ্ভট এই নীতির কারণে অনেকেই বদলি হয়ে বনেছেন প্লট মালিক। বোর্ড তখন মনে করেছে 1 বছরের প্রেষণের জন্য একটা লিমিটেশন থাকা উচিত। পরবর্তী বোর্ড মনে করেছে যে না, এটা হয়তো রিজিড। আমি বলছি না এটাই হয়েছে, বোর্ড হয়তো মনে করেছে এটা রিজিড, এটা আমরা হয়তো এটা ওপেন করতে পারি। সরকারের কোটি টাকা ক্ষতি করে ভাগবটোয়ারা করা এসব প্লট বরাদ্দ বাতিল এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। তবে কেডিএর বক্তব্য সবই হয়েছে আইন মেনে। প্লট নিয়েছে এরকম অজ্ঞাত করে যদি করে থাকে সেগুলোকে আইডেন্টিফাই করা, সেই প্লটগুলো বাতিল করা এবং তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওরে আইনে সোপর্দ করা। বিধি মেইনটেইন করেই এবং কোটা যে পার্সেন্টেজ সেটাকে মেইনটেইন করেই আমরা বিধিগতভাবে বোর্ড সভায় উপস্থাপন পূর্বক বৈধভাবেই এই প্লটগুলো বরাদ্দ দিয়েছে। এখানে বিধির বাইরে কোনো কিছুই করা হয়নি। প্রায় 88 একর জমিতে গড়ে তোলা ময়ূরী আবাসিক এলাকায় 274টি 5 কাঠার প্লট এবং 387টি 3 কাঠার প্লট রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে জনসমর্থন আদায়ের আজই শেষ দিন। আজও বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সকালে লক্ষ্মীপুরের উত্তর তেমুহিনী এলাকা থেকে শুরু হয় কার্যক্রম। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করেন তারা। জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের কাছে জুলাই ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মুন্সিগঞ্জের সিরাজদি খানে নিমতলা বাস স্ট্যান্ড চত্বর থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ছাত্রনেতারা। 15 জানুয়ারির মধ্যেই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র চায় জাতীয় নাগরিক কমিটি। সকালে ঢাকা উদ্যানের তুরাগ হাউজিংয়ে রিকশা চালকদের সাথে মতবিনিময় করে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সরকার 15 জানুয়ারির তারিখ দিয়েও ঘোষণাপত্র নিয়ে গড়িমসি করছে। হুঁশিয়ারি দেন, কোনো রাজনৈতিক দল ছলচাতুরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে সফল হবে না। বলেন, রাজনৈতিক দলগুলো মোড়ে মোড়ে চাঁদাবাজি করছে, সেসব বন্ধ করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা দ্রুত বিচার করতে হবে উল্লেখ করে বলেন, কোনো রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না। রিকশা চালকদের উপরে যে হয়রানি হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা মিছিল মিটিং করছেন, এই বিষয়ে সরকারের এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। সরকার গড়িমসি করছে, সময় নিচ্ছে, ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করতে বলছে। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, কিন্তু ভবিষ্যতে আমাদের ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না। আমরা 15 জানুয়ারির মধ্যেই একটি সুস্পষ্ট ঘোষণাপত্র বাংলাদেশে চাই। ইঞ্জিন ও কোচ সংকটে ধুঁকছে রেলওয়ে। এতে শুধু চাহিদা অনুযায়ী যাত্রীবাহী ট্রেনই নয়, যথাসময়ে পণ্য পরিবহনও করা যাচ্ছে না। পুরনো ইঞ্জিনের কারণে বাড়ছে ট্রেনে যাতায়াতের সময়। কিছু ট্রেনের চলাচলও বাতিল করতে হয়েছে রেল কর্তৃপক্ষকে। এই সংকট কাটাতে ইঞ্জিন ও কোচ কেনার প্রস্তাব তৈরি করা হলেও ঝুলে আছে দীর্ঘদিন। রেল সচিব জানিয়েছেন, কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে 136টি ইঞ্জিন ও 760টি কোচ কেনার প্রস্তাব দেওয়া আছে ইআরটিতে। এর মধ্যে কিছু কোচ জুনের মধ্যে আসতে পারে বলে আশাবাদী রেলের ডিজি। আলমগীর স্বপনের রিপোর্ট। পর্যটনের ভরা মৌসুম, কিন্তু চাহিদা থাকলেও দেশের পর্যটনের প্রধান কেন্দ্র কক্সবাজারমুখী ট্রেনের সংখ্যা কম। এই রুটে ঢাকা থেকে ছাড়ে মাত্র 2টি ট্রেন। এতে প্রতিদিন যেতে পারেন 1568 জন যাত্রী, কিন্তু চাহিদা এর কয়েক গুণ বেশি। বাস জার্নিটা অ্যাভয়েড করতে চাই সব সময়, কারণ ট্রেনে অনেক রিল্যাক্সে আসা যায়। আমরা চাই যে আরো উন্নত মানের ট্রেন যোগাযোগ হোক, মানুষ আসা যাওয়া আরো বেশি, পর্যটক বাড়বে। নিরাপদ ও আরামদায়ক হওয়ায় ট্রেনে চলাচলের ব্যাপক চাহিদা রয়েছে সারা দেশে। প্রতিদিন 1,67,000 যাত্রী পরিবহন করতে সক্ষম রেলওয়ে। এজন্য 339টির মতো যাত্রীবাহী ট্রেন কাগজে কলমে আছে রেলের, কিন্তু ইঞ্জিন ও কোচ সংকটের কারণে সবগুলো চলছে না। এক্ষেত্রে অনেকটা অসহায় রেল কর্তৃপক্ষ।
লোকোমোটিভের শর্টেজের জন্য আমরা অনেকখানি দিতে পারছি না, তো ওই ঘুরে ফিরে কিন্তু সেই লোকোমোটিভের শর্টেজ এবং ক্যারেজের শর্টেজেই আমরা ওই একই ঘেরাটোপে ঘুরপো খাচ্ছি আসলে বেসিক্যালি। হ্যাঁ, ইঞ্জিনের সংকটের জন্য তো প্রায় আমাদের ইঞ্জিন ফেল হচ্ছে, আমাদের ইঞ্জিন 10 হইতেছে। ট্রেনের যে সময়ে যাওয়ার কথা সেই সময় যেটা অনুযায়ী আমরা ট্রেন চলাচল করছে না। কিছু কিছু লোকাল ট্রেন ক্যান্সেল করতে হইতেছে। গুডস ট্রেন ইঞ্জিনের ওয়ে আমরা যেটা একদিনে মনে করেন চলে যাওয়ার কথা, যেমন খুলনা থেকে পার্বতীপুর অথবা চিটাগাং থেকে 2 দিনে চলে যায় রংপুর, সেখানে আমাদেরকে 3 দিন 4 দিন লাগে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই ইঞ্জিন ও প্যাসেঞ্জার কোচ কেনায় রেলের প্রস্তাব ঝুলে আছে। এর মধ্যে রয়েছে কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড ইডিসিএফ এর আর্থিক সহায়তায় 90টি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন ও 46টি ব্রডগেজ ইঞ্জিন কেনার প্রস্তাব। ইআরডির মাধ্যমে দেশটি থেকে 260টি ব্রডগেজ ও 300টি মিটার গেজ প্যাসেঞ্জার কোচ কেনার প্রস্তাবও দেয়া আছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে 200টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ সংগ্রহের প্রকল্প অনুমোদন হলেও এর কোনো অগ্রগতি নেই। এগুচ্ছে না ভারতের ঋণ সহায়তায় 290টি বগি ফ্ল্যাট কন্টেইনার ট্রাক ওয়াগন ও 20টি বগি ব্রেক ভ্যান সংগ্রহের কাজও। কোরিয়া থেকে আমাদের কিছু কোচ আমরা ওখান থেকে আনছি, আরও 35টা কোচ অতিরিক্ত অর্ডার দেওয়া হয়েছিল, সেটাও চলে আসবে। আর ইন্ডিয়া থেকে কিছু কোচ যেটা আসার কথা আগামী 6 মাসের মধ্যে একটা ঘাটতিটা অনেকটা পূরণ হতে শুরু করবে, কিন্তু ইঞ্জিনের সমস্যাটা কিন্তু আমাদের থেকে যাবে। কোরিয়ার একটা প্রজেক্ট আছে, এটা এখনো তাদের সাথে কোনো এগ্রিমেন্ট হয়নি, যোগাযোগ চলছে আমাদের। ইআরডির মাধ্যমে যেহেতু এই লোন এগ্রিমেন্টগুলো হয়, কাজে এটা তো একটু সময় লাগে। আসলে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চাচ্ছি বাইরের দেশ থেকে প্রকিউর করা প্লাস এখানে বানানো সব কিছুতেই আমরা মনোনিবেশ করেছি। চট্টগ্রাম 2000 যে এই প্রকল্পটি আছে, এখানে 30টা মিটার গেজ লোকোমোটিভ আসবে খুব তাড়াতাড়ি। রেল কর্তৃপক্ষ বলছে প্রস্তাব অনুযায়ী ইঞ্জিন ও কোচ সংগ্রহ করা গেলে সংকট কাটবে, এতে চাহিদা অনুযায়ী বাড়ানো যাবে যাত্রী ও পণ্যবাহী ট্রেনের সংখ্যা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার রাতে আজমতপুর সীমান্তের 182 নম্বর পিলারের পাশে হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায় রাতে স্থানীয় কয়েকজনের সাথে সীমান্ত এলাকায় যায় শহীদুল। হঠাৎই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ 119 ব্যাটালিয়নের শশমনি ক্যাম্পের সদস্যরা। এ সময় গুলিবিদ্ধ হয় শহীদুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চাকরি স্থায়ীকরণ সহ নানা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতরা অংশ নেন। তারা জানান এই বাংলাদেশে আউটসোর্সিং একটি দাস প্রথায় পরিণত হয়েছে, সেটি উচ্ছেদ করে অবিলম্বে সরকারের কাছে চাকরি স্থায়ীকরণের দাবি জানান। বলেন আউটসোর্সিংয়ে কর্মরত আর কাউকে চাকরিচ্যুত করা যাবে না। একই সাথে তাদের পুনর্বহালের দাবিও তোলেন। স্থায়ী পদে অস্থায়ী নিয়োগ বন্ধেরও আহ্বান জানান। এছাড়া টেন্ডারের জটিলতা নিরসন, অনিয়ম দুর্নীতি বন্ধ এবং বকেয়া বেতন পরিশোধের দাবি তোলেন আউটসোর্সিং কর্মচারীরা। 21 বছর 30 বছর যাবত পর্যন্ত এই আউটসোর্সিং নামে এখানে কাজ করানো হচ্ছে। তা আমরা ওই কাজটা প্রয়োজনীয় কাজ বলেই তিনি 10 বছর 20 বছর কাজ করছেন, কিন্তু তাদেরকে স্থায়ী করা হচ্ছে না। চাকরি দিয়েছে পেট্রো বাংলা, অথচ তৃতীয় একটা পক্ষ এসে এখানে আমাদের শোষিত করে যাচ্ছে। যদি সরকার আমাদেরকে সরকারিকরণ নাও করতে পারে, তবে আমরা ঠিকাদার চাই না, আমরা ঠিকাদার বাতিল চাই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এখনও নিয়ন্ত্রণহীনভাবে জ্বলছে আগুন। পানির অভাবে তৈরি হয়েছে বড় ধরনের সংকট। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। 6টি স্থানে জ্বলছে ভয়াবহ আগুন। পুরো লস অ্যাঞ্জেলসের আকাশ ঢাকা কালো ধোঁয়ায়। জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। প্যালিসেড ও এটনে শুক্রবার সামান্য কমেছে বাতাসের তীব্রতা, তাই কিছুটা সামনে এগোনোর সুযোগ পেয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলে 3 দিনে ধ্বংস হয়েছে 10,000-এর বেশি ঘর বাড়ি স্থাপনা, বাস্তুচ্যুত প্রায় 2 লাখ বাসিন্দা। বিভিন্ন স্থানে লুটপাট হওয়ায় রাত্রিকালীন কারফিউ জারি হয়েছে। ভয়াবহ দাবানলে শূন্য হাতে পথে নামতে হয়েছে ক্যালিফোর্নিয়ার বহু মানুষকে।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে বহু মার্কিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলছে প্রচারণা, পাশে দাঁড়িয়েছেন বিখ্যাতরাও। নিজেদের পোশাক অনুদান দিয়ে মানুষকে উৎসাহিত করছেন শ্যারন স্টোন, হ্যালি বেরির মতো তারকারাও। প্রতি বছরই দাবানলের কবলে পড়ে ক্যালিফোর্নিয়া। তবে আবাসিক এলাকায় আগুনের এমন তীব্রতা কেউ দেখেনি আগে। পুড়েছে হাজার হাজার বাড়িঘর। 3 দিন আগেও নিজ বাড়িতে থাকতেন মানুষগুলো, আর এখন ঠাঁই আশ্রয় কেন্দ্রে। হঠাৎ ভয়াবহ রূপ নেয়া দাবানলের কারণে অনেককেই এক কাপড়ে ছাড়তে হয়েছে ঘর, নিতে পারেননি প্রয়োজনীয় কিছুই। এ পরিস্থিতিতে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সহায়তার হাত বাড়িয়েছেন তারকারাও। ফেসবুক, টুইটার, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলছে প্রচারণা। নিজেদের আলমারি খালি করে পোশাক অনুদানের পোস্ট দিয়েছেন শ্যারন স্টোন, হ্যালি বেরির মতো তারকারা। তাদের আহ্বানে সাড়া দিয়ে ডোনেশন সেন্টারগুলোয় জমতে শুরু করেছে ত্রাণের পাহাড়। বিতরণে কাজ করছে শত শত স্বেচ্ছাসেবক। প্রচুর কাপড় অনুদান আসছে, আর সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিতে কাজ করছি। অভিনেত্রীরা সহ বিখ্যাত অনেকেই তাদের আলমারি খালি করে কাপড় পাঠাচ্ছেন। শ্যারন স্টোন, হ্যালি বেরিও আছেন এই তালিকায়। আশ্রয় কেন্দ্রগুলোয় এখন ধনী গরিব আলাদা করার সুযোগ নেই। অনুদানের অর্থেই সবার মেনুতে একই খাবার। খাদ্য সহায়তা নিয়ে পাশে আছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন সহ বিভিন্ন সংস্থা। এই মুহূর্তে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ভালোবাসা দরকার, ধনী গরিব সবার। তাই নিশ্চিত করতে হবে কেউ যেন বাদ না পড়ে। রাজনীতিকে পাশে সরিয়ে রেখে চলুন এই সংকট সমাধানে সবাই একজোট হই, সবার জন্য খাবার নিশ্চিতের ব্যবস্থা করি। এবারের দাবানলের সবচেয়ে বড় আর্থিক ক্ষতির শিকার হচ্ছে ক্যালিফোর্নিয়া। ধারণা করা হচ্ছে এবারের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $150 বিলিয়ন পর্যন্ত। যমুনা নিউজ। রাজধানীর তেজগাঁয়ে বিআরটিএ সদর দপ্তরের সম্মেলন কক্ষে রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভায় কথা বলছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সিআইপি, তারপরে পুলিশ, যাদের এইসব ট্রেনিং স্কুল আছে সেখানে আমরা এদের একটা ট্রেনিংয়ের, ড্রাইভারদের আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এছাড়াও যারা প্রাইভেট সংস্থা আছে, যারা ইলিয়াস কাঞ্চনের সংস্থা আছে, তারপরে এনজিও আছে, ব্র্যাক, যারা প্রশিক্ষণ দেয়, সেখানে আমরা প্রশিক্ষণের এবং এই প্রশিক্ষণের একটা গুণগত মান যাতে থাকে সেটা আমরা ব্যবস্থা করব। তো ওই জন্য ওই যে লাইসেন্সিংয়ের যে বর্তমান জটিল ব্যবস্থা সেটা থেকে সরে এসে আমরা ড্রাইভারের প্রশিক্ষণের উপর জোর দেব। ড্রাইভারের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা, আই টেস্ট, এটার উপর জোর দেব। এবং ড্রাইভার এই যে ডোপ টেস্ট, যে মাদকাসক্ত কিনা, সেটার উপরে আমরা জোর দেব। এবং এইগুলো যে ড্রাইভার এই ট্রেনিং নেবেন, যে ড্রাইভার তার দৃষ্টিশক্তি ঠিক আছে এবং যিনি শারীরিকভাবে সুস্থ, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, তাকে আমরা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য একটা সহজ ব্যবস্থা বের করব। এবং আপনারা জানেন যে অনেক কয় লক্ষ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে, 4.5 লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে। তো এইগুলো আগামী মার্চের মধ্যেই সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে। এগুলো সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে। তো এইটা আমরা ড্রাইভিং লাইসেন্সটাও করব। আচ্ছা, এরপরে হচ্ছে যে গাড়ির মালিকানা স্থানান্তর, মালিকানা পরিবর্তন। আপনারা হয়তো দেখছেন যে কিছুদিন আগে দেখা গেছে যে একটা লোককে স্ট্রেচারে করে এসে ওই যে কি বলে যে মালিকানা পরিবর্তন করতে, এটা অগ্রহণযোগ্য। সিম্পলি এটাকে এই ধরনের ব্যবস্থা মেনে নেওয়া যায় না। তো ওই জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর তামিম ইকবালকে আবেগে ভাসিয়েছেন তার সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এই ওপেনারের অবদানকে জানিয়েছেন সম্মান। রোমন্থন করেন একসাথে খেলার দিনগুলো আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তামিমকে মিস করার কথা নিজের পোস্টে লিখেন সৌম্য সরকার। এদিকে দেশের সেরা এই ওপেনারের অবসরের খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয়।
কখনো ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে বড় ছক্কা হাঁকানো, আবার কখনো লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম তুলে উদযাপন, সবকিছুতেই যেন ট্রেডমার্ক হয়ে আছেন তামিম ইকবাল খান। 2018 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙা হাতে লেখেন ইতিহাস। এক হাতে ব্যাট ধরে মুশফিকুর রহিমের সাথে 32 রানের পার্টনারশিপে সেই ম্যাচে জয় রাখেন ভূমিকা। প্রায় 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারে বহুবার দেশকে ভাসিয়েছেন আনন্দে। তবে 2023 সালে অভিমানে অবসরের ঘোষণা দেয়া তামিমের আর ফেরা হলো না আন্তর্জাতিক অঙ্গনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নির্বাচকদের বিবেচনায় থাকলেও নিজের মনের কথা শুনে ব্যাট প্যাড শোকেসে তুলে রাখার সিদ্ধান্ত এক আবেগঘন পোস্টে জানান এই ওপেনার। দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থের অবসরের ঘোষণায় আপ্লুত হয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেট মাঠের স্মৃতিগুলো রোমন্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানান তামিম ইকবালকে। অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মাঠে এই ওপেনারকে মিস করার কথা লেখেন মিস্টার ডিপেন্ডেবল। মাহমুদুল্লাহ রিয়াদও তার পোস্টে প্রশংসায় ভাসিয়েছেন তামিম ইকবাল খানকে। তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের জন্য নিবেদনকে বড় করে দেখছেন সাইলেন্ট কিলার। একসাথে খেলা ও বিভিন্ন অর্জনের সাক্ষী হওয়াটাকে সম্মানের বলছেন তিনি। তামিমের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান রিয়াদ। ক্যারিয়ারের শুরুতেই ওপেনিংয়ে তামিম ইকবালের সান্নিধ্য পেয়েছিলেন সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে পার্টনারের বিদায় ঘোষণায় তাকে মিস করার কথা নিজের পোস্টে লেখেন এই ওপেনার। ক্রিকেট মাঠে সারা জীবনের স্মৃতিকে সঙ্গী করে উজ্জ্বল পথ চলা কামনা করেন সৌম্য। তামিম ইকবালের অবসরের খবর প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। ক্রিকেট বিষয়ক পোর্টাল ক্রিকবাজ তাদের সংবাদে শিরোনাম করে এই ওপেনারকে নিয়ে। ESPN ক্রিক ইনফোতেও প্রকাশিত হয় সেই খবর। এছাড়া ফ্রান্স 24, এনডিটিভি স্পোর্টস, হিন্দুস্তান টাইমস ছাড়াও অন্যান্য গণমাধ্যমে আসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরের সংবাদ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। লস অ্যাঞ্জেলসে শ্রেষ্ঠ দাবানলে এবার অলিম্পিকের সকল মেডেল খোয়ালেন যুক্তরাষ্ট্রের সাবেক সাঁতারু গ্যারি হল জুনিয়র। 1996, 2000 ও 2004 অলিম্পিকে নিজ দেশকে প্রতিনিধিত্ব করে জিতেছিলেন 5টি স্বর্ণ, 3টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পদক। আগুনের লেলিহান শিখায় চোখের সামনেই নিজের অর্জনগুলো পুড়ে যেতে দেখেন গ্যারি। পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে জেতা 6 পদকও খুঁয়েছেন দাবানলে। বিকট শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন এই সাঁতারু। ততক্ষণে ছড়িয়ে পড়ে আগুন, চোখের সামনেই পুড়ে যেতে দেখেন স্বপ্নের বাড়ি। দাবানলের ভয়াবহতায় গ্যারি হল জুনিয়রের মতো সাঁতারু এখন হয়ে পড়েছেন গৃহহীন। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। আমাদের সাথে থাকুন।